গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রাইডে সেশন। আমাদের আজকের সকাল 10টার সেশনে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রথমে শুরু করব রিডিং এর অংশ দিয়ে। তারপর আমরা কিছুটা রাইটিংও করব। তো রিডিং এর অংশ এখন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কোন প্যাসেজে তাদের সমস্যা থাকতে পারে। তারা যে আইডিয়াগুলো দিয়েছে তাদের মধ্যে থেকে একটা আমরা শুরু করতে যাচ্ছি। কেমব্রিজ 18 টেস্ট ফর প্যাসেজ 3 কে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, কারণ স্টুডেন্টরা অনেকেই মাল্টিপল চয়েসে তাদের প্রবলেমের কথা বলেছিল। এই কোশ্চেন টাইপটাতে ইয়েস নো নট গিভেনও আছে এবং মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নও আছে। সো দু ধরনের প্রশ্নকে আসলে কভার করা যাবে। এছাড়া গ্যাপ ফিলিং উইথ ক্লুও আছে। সো কয়েকটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন টাইপ আছে যেগুলো আমরা আহ, যেগুলো থেকে সবগুলো থেকে আমরা একটু একটু করে সলভ করার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। সো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে যখন আমরা রিডিং এর কোনো প্যাসেজ সলভ করতে যাচ্ছি, ফার্স্ট থিং ইউ নিড টু ডু, 5 স্টেপস আমাদেরকে আসলে ফলো করতে হয়। 5 স্টেপস ফর রিডিং। স্টেপস গুলো হচ্ছে, হেডলাইন আমাদেরকে পড়তে হবে। প্যাসেজে যদি কোনো হেডলাইন থাকে, হেডলাইনে আমরা পড়া দিয়ে শুরু করব। হেডলাইন পড়ার পরে আমরা যাব হচ্ছে কোয়েশ্চেন্স, ইনস্ট্রাকশনে, দেন যাব হচ্ছে কোয়েশ্চেনে, কোয়েশ্চেন, তারপর হচ্ছে আমাদের প্যাসেজ। এবং যদি আমরা পেপার বেজ অ্যান্সার দিতে থাকি তাহলে সবার শেষে আমরা যাব হচ্ছে অ্যান্সার পেপারে। যদি আপনারা কম্পিউটার বেজ পরীক্ষা দিতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার পেপারে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা জাস্ট ক্লিক করলে আপনাদের আসলে অ্যান্সার হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের বেসিক 5 স্টেপস ফর রিডিং। সো আমরা শুরু করব হেডলাইনটা দিয়ে। কেমব্রিজ, এটা হচ্ছে পেজ হচ্ছে 92, প্যাসেজ 3, পেজ 92 থেকে আমরা আমাদের হোয়াইট বোর্ডেও একটু লিখে রাখি। একাডেমিক, এ ধরনের প্যাসেজ সলভ করলে একাডেমিক জেনারেল ট্রেনিং সবারই আসলে লাভ হবে, কারণ এটা জেনারেল ট্রেনিংদেরও লাস্ট প্যাসেজ হিসেবে আসে। ওকে, সো লেটস হ্যাভ আ লুক এট দ্যাট। শুরু করবো আমরা হেডলাইন দিয়ে। what do we have as headline? এটা একটা আর্টিকেল। আর্টিকেলটা লিখেছেন মর্টি গ্রিন নামে একজন ব্যক্তি। আর এটা হচ্ছে আমাদের পুরো আর্টিকেলটার হেডলাইন। আলফ্রেড ওয়েগনার, সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। তো এটা সায়েন্স রিলেটেড একটা প্যাসেজ, আমরা প্রথমে বুঝতে পারছি। থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, তো থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট এটার ব্যাপারে আপনারা যদি না জেনে থাকেন তাহলে সমস্যা নাই, প্যাসেজটা থেকে আপনারা জানতে পারবেন। বাট বেসিকলি এটা কন্টিনেন্টাল ড্রিফট একটা আসলে আহ, মোটামুটি কমন একটা আইডিয়া। এর মানে হচ্ছে আমাদের যে মহাদেশগুলো আছে, মহাদেশগুলো পৃথিবী আগে একটা মহাদেশে ছিল, পরবর্তীতে সেটা ভেঙে এই 7টা মহাদেশে ডিভাইডেড হয়েছে। তো এই যে 7টা মহাদেশে ডিভাইডেড হয়েছে ভেঙে নিচ থেকে আর কি, টেকটনিক প্লেট গুলোর জন্য চেঞ্জ হয়েছে, এই আইডিয়াটাকে বলে কন্টিনেন্টাল ড্রিফট। আর এই আইডিয়াটাই হয়তো উনি আসলে দিয়েছিলেন প্যাসেজটা, তাহলে আমাদের এই রিলেটেড আসলে কথা নিয়ে বলবে। তো এটা বোঝার পরে আপনারা চলে যাবেন কোশ্চেনের ইনস্ট্রাকশন গুলোতে, দেখার চেষ্টা করবেন যে কয় ধরনের কোশ্চেন আসলে আমাদের এখানে আছে। আমরা এটা এখন একটু দেখবো। কোশ্চেন ইনস্ট্রাকশন আমরা দেখবো যে কি কি টাইপের প্রশ্ন আছে। সবসময় এই কাজটা করবেন, শুরুতে দেখে রাখবেন যে কয় ধরনের প্রশ্ন আসলে এখানে আছে। 27 থেকে 30, ইয়েস নো নট গিভেন। প্রথম টাইপ,
দ্বিতীয় টাইপ সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। তাহলে ইয়েস নো নট গিভেন। দ্বিতীয় কোশ্চেন টাইপ হচ্ছে সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। থার্ড কোশ্চেন টাইপটা আমরা একটু দেখি। থার্ড কোশ্চেন টাইপটা হচ্ছে আমাদের এমসিকিউ, মাল্টিপল চয়েস আর কি। তাহলে এই তিন টাইপের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি: ইয়েস নো নট গিভেন, সামারি কমপ্লিশন এবং মাল্টিপল চয়েস। তিন ধরনের কোশ্চেন টাইপই আসলে অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে এবং ল্যান্ডমার্ক থাকে। হুম, তিনটাতেই আসলে আমাদের ল্যান্ডমার্কও থাকবে। এটা তো আমাদের কি আছে, ল্যান্ডমার্কস থাকবে, আর অ্যান্সার লোকেশন ফলো সিকোয়েন্স, অ্যান্সার লোকেশন সিকোয়েন্সেস ফলো করবে। দ্বিতীয়টাও ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে। সেটা হচ্ছে যে দ্বিতীয় যে কোশ্চেন টাইপটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। তো তার মানে হচ্ছে এখানে ওয়ান অর টু questions may break sequence. Summary completion with clues বা summary completion in general, এটার অ্যান্সার মাঝে মাঝে সিরিয়াল ব্রেক করে, বিশেষ করে যখন একই বাক্যের ভিতরে একাধিক প্রশ্ন থাকে, মানে একটা সেন্টেন্স তার ভিতরে প্রথম দিকে একটা গ্যাপ আবার শেষের দিকে আরেকটা গ্যাপ, এরকম যদি প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু সিরিয়াল ব্রেক করতে পারে। থার্ড হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ টাইপের প্রশ্নের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা ল্যান্ডমার্ক থাকবে, অ্যান্সার লোকেশন সিরিয়াল ফলো করবে, এটাও সত্য। আবার এখানে ডিরেকশনও থাকতে পারে, ডিরেকশন মে অকার, মানে হচ্ছে এক্সট্রা আরো কিছু দিয়ে দিল, মানে বলে দিল সরাসরি যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে, এটাও কিন্তু মাল্টিপল চয়েসে হতে পারে। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন সম্পর্কে কিছু সাজেশন। আমরা তিন টাইপের প্রশ্ন দেখে এটা বুঝতে পারবো। তো আমরা কোশ্চেনের অ্যান্সার লোকেশন গুলোকে কেন চেক করি, কারণ আমাদের কোন কোশ্চেন টাইপটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত এটা আপনারা এটা দেখে বুঝতে পারবেন। যেহেতু সবগুলোই সিরিয়াল মেনটেন করে, সো আপনারা যে কোনো কোশ্চেন টাইপকে দিয়ে আসলে শুরু করতে পারেন, এনিথিং উইল উইল বি গুড। সো আমরা তাহলে একটু প্রথম কোশ্চেন টাইপটা একটু দেখি, ট্রু ফলস নট গিভেনটা প্রথম তো একটু ট্রাই করে দেখি। প্রথমত এই কোশ্চেন টাইপ গুলো হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট গিভেন। চলুন দেখি আমরা এগুলোকে ইয়েস নো নট গিভেন, যেটা কিনা আসলে ওই যে আমরা ট্রু ফলস নট গিভেনও দেখেছি একই টাইপের, এটাকে আমরা সলভ করতে পারছি কিনা। প্রথম প্রশ্নটাকে সবাই আমরা একটু টার্গেট করি, দেখি প্রথম প্রশ্নটা আমরা বুঝতে পারছি কিনা।
Wegener's idea about continental drift were wildly disputed while he was alive. আইডিয়া অ্যাবাউট কন্টিনেন্টাল ড্রিফট, সে কন্টিনেন্টাল ড্রিফটের বিষয়ে যে কথাগুলো বলেছিল, ওয়্যার মেইন ভার্বটাকে খেয়াল করুন। ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আমি আপনাদের সবসময় বলছি মেইন ভার্ব এবং মেইন ভার্বকে মডিফাই করেছে কোনো শব্দ এরকম আছে কিনা, তাহলে এখানে একটা মডিফায়ার আছে। তাহলে আমরা এটাকে যদি খেয়াল করি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে অংশ। মডিফায়ার প্লাস মেইন ভার্ব। মডিফায়ার আর মেইন ভার্বটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন? কারণ এটা এখন ট্রু হবে বা ফলস হবে বা নট গিভেন হবে কখন, এটা আপনি শুরুতেই বুঝতে পারছেন। এর সাথে আরেকটা কন্ডিশন দিয়েছে, ওয়াইল হি ওয়াজ অ্যালাইভ, সে যখন জীবিত ছিল। এটা হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে? এই কন্ডিশন অনুযায়ী এই মেইন ভার্বটা এবং মডিফায়ারটা সত্য কিনা আসলে এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। সো যদি এটা ইয়েস হয়, আমরা একটু অ্যানালাইসিস থট এক্সপেরিমেন্ট যেটাকে আমি বলি, যে থট এক্সপেরিমেন্ট আপনারা হচ্ছে এভাবে একটু চিন্তা করার অভ্যাস করবেন। থট এক্সপেরিমেন্ট, থট এক্সপেরিমেন্টটা হচ্ছে যে এটা ইয়েস কখন হবে আসলে, এটা ইয়েস হবে, এটা নো কখন হবে, আর ইয়েস বা নো না হলে এটা নট গিভেন হবে। সো নট গিভেন নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু নাই। এটা ইয়েস হবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ, আহ, ওর আইডিয়াস অ্যাবাউট স্পেসিফিকলি এটা আর কি কন্টিনেন্টাল ড্রিফট, এটা ওয়্যার একদম এই কথাটাই প্রমাণ করতে হবে, ওয়াইডলি ব্যাপকভাবে ডিসপিউটেড হয়েছে, এবং কখন? ঠিক এই সময়, while he was alive। আর যদি এটা নো হয় তাহলে এটার বিপরীত কথাটা আপনার প্রমাণ করতে হবে, এবং বিপরীত কথাটা আসলে খুব সোজা, সেটা হচ্ছে আইডিয়াস মেইন ভার্বের সাথে নট বসান, তাহলে মেইন ভার্ব হচ্ছে ডিসপুটেড, ওয়্যার নট, নেগেটিভ করবো আমরা আর কি, ওয়্যার নট ওয়াইল্ডলি ডিসপিউটেড, ওয়্যার ডিসপিউটেড অথবা ওয়্যার নট ওয়াইল্ডলি ডিসপিউটেড while he was alive। তো হয় হ্যাঁ বা না আমরা প্রমাণ করতে পারবো, যদি হ্যাঁ বা না দুটার কোনোটাই ডিরেক্টলি প্রমাণ করতে না পারি, তখন আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে নট গিভেন। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আনমিউট করতে দিচ্ছি, সো আপনারা আরেকটু চেক করুন। আমরা তাহলে এবার এখান থেকে ল্যান্ডমার্ক নিয়ে ওয়াইগনার্স আইডিয়া এবং কন্টিনেন্টাল ড্রিফট এই কথাগুলো নিয়ে প্যাসেজে যাব। যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে এবং এটা প্রথম প্রশ্ন, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে এটার অ্যান্সারটা প্যাসেজের শুরুর দিকের কোথাও আছে। তো আমরা একটু শুরুর দিকে খুঁজে দেখব যে ওর আইডিয়া ডিসপিউটেড হয়েছে এরকম কোনো কথা বলা আছে কিনা। হুম, তার লাইফ এবং ডেথ নিয়ে কিছু কথা বলা আছে, সো আমার মনে হচ্ছে যে এখানে অ্যান্সারটা থাকতে পারে, ওই যে while he was alive এই কথাটা যেহেতু বলছে, সো এখানে এটার অ্যান্সারটা থাকতে পারে। হুম, আসছি। হুম, হুম, হুম। একটু নিচে নামিয়ে রাখি। এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, তো এক্সপেক্ট করছি এখান থেকে অ্যান্সারটা মিলবে। এখন ডিসপিউটেড একটা শব্দ, এটার মিনিংটা কি হতে পারে? ডিসপিউটেড শব্দটার মানে হচ্ছে কোনো কিছু যেটা নিয়ে আসলে আপনার বিতর্ক হয়েছে। ওয়াইল্ডলি ডিসপিউটেড, ডিসপিউটেড ইজ ইকুয়াল টু
ডিবেটেড অথবা আর্গুড। ডিবেটেড বা আর্গুড মানে এটার এগেইনস্টে মানুষজন গিয়েছে আর কি, কন্ট্রাডিক্টেড। এগুলো হচ্ছে ডিসপিউটেড এর সিনোনিম। ওকে, এবারে আমরা নিচের প্যারাগ্রাফটাকে সবাই একটু দেখার চেষ্টা করি। This is a book about the life and scientific work of Alfred Wegener, whose reputation today rests with his theory of continental displacement. Um, এইটা হচ্ছে সেই লোকের বই নামে একটা বই, লাইফ অ্যান্ড সায়েন্টিফিক ওয়ার্ক অফ আলফ্রেড ওয়াইনার, যার রেপুটেশন টুডে রেস্ট উইথ হিজ থিওরি। আর তার রেপুটেশন আজ আজ হচ্ছে থিতু হয়েছে, মানে হচ্ছে এই এই রেপুটেশনটা এখন স্টেবল হয়েছে তার যে থিওরি ছিল কন্টিনেন্টাল ডিসপ্লেসমেন্টের থিওরি, সেটাকে নিয়ে। ডিসপ্লেসমেন্ট শব্দটার মানে হচ্ছে সরে যাওয়া, বেটার নোন অ্যাজ কন্টিনেন্টাল ড্রিফট। তাহলে সে আজ এখন কন্টিনেন্টাল ড্রিফটের থিওরির জন্যই আসলে বিখ্যাত। কন্টিনেন্টাল ডিসপ্লেসমেন্ট বেটার নোন অ্যাজ কন্টিনেন্টাল ড্রিফট, তাহলে এই যে এইটাকেই কিন্তু ওরা বোঝাচ্ছে, কন্টিনেন্টাল ডিসপ্লেসমেন্টকেই ওরা বোঝাচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট। Wagner proposed this theory in 1912 and developed it extensively, এবং এটাকে বিশেষভাবে সে তৈরি করেছিল। ডেভেলপড ইট এক্সটেন্সিভলি, এখানে ডেভেলপ মানে হচ্ছে থিওরিটাকে আস্তে আস্তে ডেভেলপ করা আর কি, মানে থিওরিটাকে ঠিকঠাক করা, থিওরিটার কিছু মডিফিকেশন করা, একদম এস্টাবলিশ করা আর কি। তো এই থিওরিটাকে সে ডেভেলপ করেছিল 20 বছর ধরে। হিজ বুক অন দিস সাবজেক্ট, দ্য অরিজিন অফ কন্টেন্ট অ্যান্ড ওশন, তার যে বইটা ছিল অরিজিন অফ কন্টেন্ট অ্যান্ড ওশন, ওয়েন্ট থ্রু 4 এডিশন, এটা 4টা এডিশন হয়েছিল, অ্যান্ড ওয়াজ দ্য ফোকাস অফ এন ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি। তাহলে তার এই বইটা ছিল ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সির একটা ফোকাস। ইন হিজ লাইফ টাইম অ্যান্ড ফর সাম ইয়ার্স আফটার হিজ ডেথ, মৃত্যুর পরেরও কয়েক বছর ধরে এটা নিয়ে কি ছিল, ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি ছিল। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনারা 27-এর ব্যাপারে হ্যাঁ বা না বলতে পারছেন কিনা। হোয়াট ইউ থিঙ্ক? আসুন আমরা একটু সবার মন্তব্যটা নিই। প্রথমে আমি আপনাদেরকে আনমিউট করতে দিচ্ছি। বলুন, কার কি মনে হচ্ছে, আমরা কি একমত টু হতে স্যার। পারছি? ইয়েস হবে জি স্যার, স্যার, ইয়েস ইয়েস হবে, হবে ইয়েস। স্যার। কোনো সমস্যা কন্ট্রোভার্সি নেই। এন্ড ডিস্ট্রাক্টেড মিলতেছে স্যার। কন্ট্রোভার্সি, ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি, এখন ওয়াইল্ডলি এই কথাটাকে আমরা প্রমাণ করতে পারছি কিনা, ওয়াইল্ডলি। জি স্যার, ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি কারণ স্যার ওই যে ওয়াজ দ্য ওয়াইল্ডলি ফোকাস, ইন্টারন্যাশনালের সাথে যায়। ফোকাস মানে খুবই ওখানে মানে লাইট আপন করা হয়েছিল, ফোকাস করা হয়েছিল, তাহলে এর হ্যাঁ মানে তো সেটা, হচ্ছে হ্যাঁ, যে ফোকাস আরেকটা মানে বিষয় হচ্ছে আসলে স্যার, এখানে শব্দ ছিল, এখানে বাট হচ্ছে স্যার হ্যাঁ আরিফ ভাইয়ের, বৈশ্বিক হ্যাঁ আরিফ ভাইয়ের ভাবে অ্যান্সারটা, স্যার, হ্যাঁ মানে হ্যাঁ, মাজহার একেবারে ভাইও যেটা বলছেন, ইন্টারন্যাশনাল। হ্যাঁ হ্যাঁ, মাজহার ভাই এবং আরিফ ভাই যেটার দিকে ফোকাস করেছেন, এটাই আসলে আসলে ঠিকঠাক ফোকাস করা জায়গায়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি। ইন্টারন্যাশনাল শব্দটা যদি আন্তর্জাতিক ভাবে এটার ব্যাপারে আলোচনা হইতে থাকে, তাহলে আমরা এটাকে ওয়াইল্ড এর ওয়াইডলি সাথে মিলে বলতেই যাবে, পারি। হ্যাঁ, তাহলে অবশ্যই বলতে পারি। ইন্টারন্যাশনাল এবং ওয়াইল্ডলি আসলে মিলে যাচ্ছে, আমরা এটার অ্যান্সার দিতে পারছি ইয়েস। সো 27-এর অ্যান্সারটা আমাদের ইয়েস হচ্ছে। থট এক্সপেরিমেন্টটাকে আমরা একটু দেখি। এই জিনিসটা আমাদের হচ্ছে দ্রুত করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, এটা আমরা যদি দ্রুত করতে পারি, দেন আমাদের অ্যান্সার কিন্তু কারেক্ট হওয়া শুরু করবে। অ্যান্সার হচ্ছে এটার ইয়েস। ওকে, তো দ্যাটস ইট। এটা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। আম, আপনারা এবার তাহলে পরের প্রশ্নটার দিকে সবাই একটু খেয়াল করুন। 28, সবসময় যে কোনো প্যাসেজে দেখবেন যে প্রথম প্রশ্নটা সলভ করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগবে, পরেগুলো অত বেশি সময় হয়তো লাগবে না। বাট স্টিল আরো একটা জিনিস যেটা আমি ক্লাসে সবসময় আপনাদের বলি, কোনো একটা প্রশ্ন যদি আপনাদেরকে স্ট্রাগল করায়, হ্যাঁ, সেটার পিছনে বেশি সময় নষ্ট করবেন না, 1 মিনিটের মধ্যে মুভ করার চেষ্টা করবেন, কারণ একটা প্যাসেজে সব প্রশ্ন কিন্তু এত টাফ আসবে না। যদিও এই প্যাসেজটার সবগুলো কোশ্চেনই আসলে সিরিয়াল মেনটেন করছে, তার মানে হচ্ছে একটার পর আরেকটা আসার কথা, বাট স্টিল যেহেতু আপনি একটা প্যারাগ্রাফ, প্রথম একটা প্যারাগ্রাফকে টাচ করে ফেলেছেন, রাইট? সো আপনার উচিত হচ্ছে বাকি কোশ্চেনগুলোরও প্রথম প্রশ্নগুলোকে একটু চেক করে দেখা যে এই রিলেটেড কোনো তথ্য আছে কিনা। যেমন আমরা
এক নম্বর প্যারাগ্রাফ পড়ে একটা অ্যান্সার পেয়েছি, তারপর পরে আমরা একটু চেক করে দেখবো যে বাকি প্রশ্নগুলো, কোশ্চেন টাইপগুলোর প্রথম প্রশ্নটা কি জানতে যাচ্ছে। কেন শুধু প্রথম প্রশ্নটা আমরা দেবো, কারণ প্রথম প্রশ্নগুলো যদি আমরা পাই তাহলে বাকিগুলো আমরা পাবো, কারণ যেহেতু এগুলোর অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করবে। প্রথমটা যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু বাকিগুলো পাবো না। যেমন 37 নম্বরের প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করছে ফিফথ প্যারাগ্রাফের কথা, সো মাল্টিপল চয়েসের অ্যান্সার এখনো আসে নাই, আমরা এটার ব্যাপারে নিশ্চিত। এখানে কি বলছে এটা, Wagner's life and work. Okay, fine. One of the remarkable things about Wagner from a dash is that although he proposed a theory of continental drift, he was not a geologist. Geologist এখানে হচ্ছে আমাদের একটা ল্যান্ডমার্ক, আমরা এই রিলেটেড কোনো কথা এখনো পাইনি, সো তার মানে আমরা বাকি প্রশ্নের অ্যান্সার গুলো আসলে পাইনি। তো তখন আপনি যে জিনিসটা করবেন, 28 নম্বরকে সলভ করা শুরু করে দেবেন। তো চলুন আমরা দেখি 28-এ কি আছে। Okay. The idea that the continents remained fixed in place was defended in a number of respected scientific publication. Defended scientific publications, এই কথাগুলোকে আমরা একটু ফোকাস করে চলুন। The idea that continents remained fixed in place, কন্টিনেন্ট যে একই জায়গায় আটকে আছে, এই কথাটা, এই যে কন্টিনেন্টাল ড্রিফট কথাটার বিপরীত কথা, এটাকে আপনাদের কিন্তু খেয়াল করতে হবে। কারণ ড্রিফট মানে হচ্ছে সরে যাওয়া, ডিসপ্লেসমেন্ট, আর এখানে বলছে কন্টিনেন্ট রিমেইন ফিক্সড, এটা অপোজিট টু কন্টিনেন্টাল ড্রিফট। এটা আপনাদের কিন্তু পড়া মাত্রই বুঝতে হবে যে এটা আসলে কাকে বলছে ওরা। আইডিয়া দ্যাট কন্টিনেন্ট রিমেইন ফিক্সড, এটা হচ্ছে অপোজিট টু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ওয়াজ ডিফেন্ডেড, এই আইডিয়াটা ডিফেন্ডেড করেছে, মানে এই আইডিয়াটাকে সাপোর্ট করেছে। সিনোনিম হচ্ছে সাপোর্ট করা। ইন এ নাম্বার অফ মানে তো আপনাদের মনে আছে নিশ্চয়ই, অনেকগুলো, রাইট, মেনি রেসপেক্টেড সায়েন্টিফিক জার্নাল। তো সবাই একটু থট এক্সপেরিমেন্ট 1 সেকেন্ডের জন্য করে ফেলুন। এটার অ্যান্সার যদি ট্রু হয় তাহলে আমরা প্যাসেজে গিয়ে পাবো হ্যাঁ, কন্টিনেন্ট যে রিমেইনড ইন ফিক্সড ইন প্লেসেস, এটাকে মেনি রেসপেক্টেড সায়েন্টিফিক পাবলিকেশনে সাপোর্ট করা হয়েছে। আর যদি এটার অ্যান্সার নো হয় তাহলে আমরা পাবো নো, কন্টিনেন্টস রিমেইন ফিক্সড ইন প্লেসেস ওয়াজ নট ডিফেন্ডেড ইন এ নাম্বার অফ রেসপেক্টেড পাবলিকেশন। আপনাদেরকে মেইন ভার্বটাকে খেয়াল করতে হবে, এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে ডিফেন্ডেড, আর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ডিফেন্ডেড, তাই না? তো এটাকে যদি আপনি বিপরীত কথা ভাবতে চান, এটার অপোজিট কথা যেটা আপনার নো বা ফলস হবে, কন্ট্রাডিক্টরি সেন্টেন্সটা অবশ্যই হবে আইডিয়াটা যে ওয়াজ নট ডিফেন্ডেড। তো ওয়াজ নট ডিফেন্ডেড ইন এ নাম্বার অফ রেসপেক্টেড সায়েন্টিফিক পাবলিকেশন, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, এটা আমরা পাবো যে তা না, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে নো বা ফলস। আর যদি ইয়েস বা নো প্রমাণ করতে না পারি, আমাদের অ্যান্সার দিতে হবে হচ্ছে নট গিভেন। সো আমরা এবার দেখবো যে রিমেইন ফিক্সড ইন প্লেসেস এটার কথা সেকেন্ড প্যারাগ্রাফে ওরা বলেছে কিনা, কারণ আমরা প্রথম প্যারাগ্রাফ থেকে একটা অ্যান্সার পেয়েছি। এই যে রিমেইন ফিক্সড ইন প্লেসেস। আচ্ছা, এবার আপনারা হচ্ছে একটু দেখুন এটাকে সায়েন্টিফিক থিওরি দিয়ে সাপোর্ট করা হয়েছে কিনা, পাবলিকেশনস দিয়ে। এটাকে আপনারা কিছুক্ষণ খুঁজবেন, যদি আপনারা দেখেন যে পরের রিলেটেড রিলাইড অন লিমিটেড রেঞ্জ, এটার দিকে চলে যাচ্ছে, আপনাদের অ্যান্সার ধরে নিতে হবে যে পরেরটা চলে এসেছে। তো আপনারা একটু এটাকে খুঁজে দেখুন
idea that continent remain fixed in places was defended by a number of respected scientific journal. এই রিলেটেড কথা আমরা খুঁজে পাচ্ছি কিনা। Okay, let's see. Wagner's basic idea was that many mysteries about the Earth history could be solved if one support that the continent moved laterally. Laterally মানে হচ্ছে পাশাপাশি ভাবে আর কি, rather than supposing that they remain fixed in places. দেখবো এই কথাটার সাপোর্টে আমরা সায়েন্টিফিক পাবলিকেশন আছে কিনা। Wagner showed in great detail how continental movement were plausible and how they work. এখন এই রিলেটেড কথা বলছে না। ইউজিং এভিডেন্স, এটাও হচ্ছে ওয়েগনারি এভিডেন্স গুলো দেখাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে। ওয়েগনার্স আইডিয়া, এটাও আমরা ওয়েগনার আইডিয়া আমরা দেখছি। প্লেট টেকটনিক ইন মেনি রেসপেক্ট কোয়াইট ডিফারেন্ট, এই যে প্লেট টেকটনিক এই রিলেটেড আমরা দেখি। তো Wagner's idea that continent moves is at the heart of the theory that guides earth science today, namely plate tectonic. Plate tectonic in many respects quite different from the Wegg's proposal. না, এই রিলেটেড কথাবার্তা এই জায়গাতে বলেনি। কিন্তু এতখানি জায়গাতে আমাদের কোনো কোশ্চেন অ্যান্সার নাই, এটা দেখার জন্য আমরা এই জায়গাটাকে একটু চেক করব যে ওয়েগনার রিলাইট। সো যেহেতু এই জায়গাটুকু পড়ে আমরা পাচ্ছি না, তখন আমরা হচ্ছে মুভ করে দেখবো যে 29-এর অ্যান্সার পাচ্ছি কিনা। যদি 29-এর অ্যান্সার পেয়ে যাই তাহলে আমরা, এবং আমরা যেহেতু 27 অ্যান্সার পেয়ে গেছি, এর মাঝখানে আমরা 28-এর অ্যান্সারটা আরেকবার খুঁজবো। Wegener relied on a limited range of scientific field to support his theory of continental drift. Wegener a limited মানে এর আগে ছিল নাম্বার অফ, এটা হচ্ছে লিমিটেড রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ড, অল্প কিছু সায়েন্টিফিক ফিল্ডের উপরে সে সায়েন্টিফিক ফিল্ডের নাম আমরা মনে হয় পড়লাম, সাপোর্ট হিজ থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। দেখি তো, এই তো এগুলো তো দেখি, এই যে এখানে কি বলেছে, ওয়েগনার showed in great details how such tectonic continental movement were plausible, মানে তার সাপোর্টে, plausible মানে হচ্ছে যেটা সম্ভব আর কি, পসিবল, and how they work using evidence from a large number of sciences, including geology, geophysics, paleontology and climatology. লার্জ নাম্বার অফ বলেছে, এইটা কিন্তু আমাদের ফিল্ডের সিনোনিম। দেখি, ওয়াগনার রিলাইড অন এ লিমিটেড রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ড. Wagner showed in great details and using evidence from a large number of sciences support his theory of continental drift. So 29 নম্বরে দেখুন ওখানে বলেছে যে ও লিমিটেড রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ডকে সাপোর্ট, মানে সায়েন্টিফিক ফিল্ডকে সে রিলাইট করেছে তার থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফটকে সাপোর্ট করার জন্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে শো করেছে, এবং ইউজিং এভিডেন্স মানে হচ্ছে রিলাই করা, ফ্রম এ লার্জ নাম্বার অফ সায়েন্সেস, অনেকগুলো সায়েন্স থেকে। তো লার্জ নাম্বার যেহেতু আসলে লিমিটেড এর উল্টা কথা, তাহলে আমরা বলতে পারি নো, হি ডিড নট রিলাই অন এ লিমিটেড রেঞ্জ অফ সায়েন্স। সে আসলে লিমিটেড রেঞ্জ অফ সায়েন্সের উপরে রিলাই করেনি। সো এই প্রশ্নটার অ্যান্সার আপনাদের আসলে আসবে নো। এবং এটা যখন নো আসছে তখন আপনি চেক করবেন যে এখানে আমাদের 29 নম্বরের অ্যান্সারটা এসেছে এখান থেকে 29। তাহলে থিওরি অনুযায়ী এখান থেকে যদি আমাদের 29 নম্বর প্রশ্নের অ্যান্সার আসে এই সেন্টেন্স থেকে, আমরা এটাকে মার্ক করে রাখবো। তার আগে আমাদের আসলে এই 28-এর অ্যান্সার আসার কথা। তাহলে তার আগে আমরা একটু দেখি ওয়েগনারস বেসিক আইডিয়া দ্যাট মেনি মিস্ট্রিজ অ্যাবাউট হিস্ট্রি কুড বি সলভড ইফ ওয়ান সাপোজ দ্যাট দ্য কন্টিনেন্ট মুভড ল্যাটারালি রাদার দেন সাপোজিং দ্যাট দে রিমেইন ফিক্সড প্লেসেস। এই কথা থেকে আমাদের এই কথাটাকে হ্যাঁ বা না বলা যাচ্ছে কিনা, এটা নাম্বার অফ রেসপেক্টেড সায়েন্টিফিক পাবলিকেশনের ব্যাপারে কিছু বলেনি, রাইট? নাম্বার অফ সায়েন্টিফিক পাবলিকেশনের ব্যাপারে কিছু বলেনি। এই কথাটার জন্য আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে নট গিভেন। আচ্ছা, এবার আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনারা দেখুন তো সবাই বুঝতে পেরেছেন কিনা আমরা যেই প্রসেসে এটাকে সলভ করলাম। হোয়াট ইউ থিঙ্ক, আমরা কি বুঝতে পেরেছি 29-এর 28-এর অ্যান্সারটা নট গিভেন কেন আসলো? এভরিওয়ান, কারো কোনো সমস্যা? স্যার
28টা বুঝছি, 29টা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, 29টার অ্যান্সারটা আসলে আমাদের হচ্ছে এভাবে। যখন আমরা এই প্রশ্নটা পড়েছি না, সায়েন্টিফিক ফিল্ডস এবং এই যে নামগুলো, এটাকে আপনাদের ম্যাচ করতে হবে, যে জিওলজি, জিওফিজিক্স, প্যালিওন্টোলজি, এই লজি গুলা মানেই হচ্ছে ফিল্ড বা সাবজেক্টের নাম আসলে। লজি মানেই হচ্ছে এডুকেশন বা সাবজেক্ট। তো যখন এটার সাথে আপনাদের মিল, মানে মিলটা খুঁজে বের করতে হবে, যে আরে লজি পড়েছি, তাহলে তো আমরা সায়েন্টিফিক ফিল্ডের কথা পড়েছি। তো দেখা গেল যে ওয়েগনার দেখিয়েছে ইন গ্রেট ডিটেল হাউ কন্টিনেন্টাল মুভমেন্ট আর পসিবল। প্লসিবল শব্দটার মানে হচ্ছে পসিবল, প্লজিবল, প্লজিবল উচ্চারণ হচ্ছে প্লজিবল, মিনিং হচ্ছে পসিবল। তো সে দেখিয়েছে যে এই কন্টিনেন্টাল ড্রিফটের আইডিয়াটা কিভাবে পসিবল, এবং সেটা দেখানোর জন্য সে এভিডেন্স নিয়েছে, মানে হচ্ছে রিলাই করেছে এ লার্জ নাম্বার অফ সায়েন্সের, এ লার্জ লিমিটেড রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ডের। না, সে আসলে লার্জ নাম্বার অফ, এখানে সায়েন্স বলতে সায়েন্টিফিক ফিল্ড বোঝাচ্ছে। কিভাবে বুঝলাম এই জিনিসটা, কারণ সায়েন্স বলে ওরা উদাহরণ হিসেবে বলেছে জিওলজি, জিওফিজিক্স, প্যালিওন্টোলজি, মানে বিভিন্ন ফিল্ডের নাম। তাহলে এখানে সায়েন্স বলতে এই সায়েন্টিফিক ফিল্ড গুলোর কথাই বলছে। তার মানে সে আসলে এভিডেন্স নিয়েছে এ লার্জ নাম্বার অফ সায়েন্টিফিক ফিল্ড থেকে। তো আমাদের এখানে যখন বলছে যে ওয়েগনার রিলাইড অন এ লিমিটেড রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ড, তখন আমরা বলতে পারছি যে না, কথাটা সত্য না, কারণ সে এ লার্জ নাম্বার অফ সায়েন্টিফিক ফিল্ডের উপরে আসলে রিলাই করেছে। এখানে স্যার লিমিটেড আর লার্জ, এই পার্থক্যটার কারণে এটা নো হয়েছে, দ্যাটস ইট। পার্থক্যটার কারণে নো হয়েছে না বলে আমরা এভাবে বলবো যে এটাকে আমরা না বলতে পারছি, ডিড নট রিলাই অন লিমিটেড নাম্বার অফ রেঞ্জ অফ সায়েন্টিফিক ফিল্ড। হ্যাঁ, আপনি যদি ওকে। এটা প্রমাণ করতে পারেন যে না, রিলাইট করে নাই, ডিড নট রিলাই, মানে এই বাক্যটার বিপরীত কথাকে, কন্ট্রাডিক্টরি বাক্যকে আপনার প্রমাণ করতে হবে। সো ঠিক যেরকম এর আগে আমরা ট্রাই করেছিলাম, যে আইডিয়া হচ্ছে ওয়ার নট ওয়াইল্ডলি ডিসপিউটেড। তো এটা যদি আমরা প্রমাণ করতে পারতাম, অ্যান্সার নো আসতো। এই ক্ষেত্রে আমরা এটাকে, এটা ডিড নট রিলাই, মানে বিপরীত কথাটাকে প্রমাণ করতে পেরেছি, তাই এটা অ্যান্সারটা নো এসেছে। আর 28-এর অ্যান্সার আমরা 27 এবং 29-এর মাঝখানে খুঁজে পাইনি। এই হচ্ছে আমাদের কাহিনী। সবাই ওকে? 2 প্যারাগ্রাফ থেকে আমাদের মোটামুটি 3টা প্রশ্নের জবাব চলে এসেছে। আমরা জানি যে মাল্টিপল চয়েসের অ্যান্সার এখনো আসেনি, কারণ মাল্টিপল চয়েসের অ্যান্সার আসবে 5th প্যারাগ্রাফে। আর আমরা আরেকবার একটু মনে করে দেখবো যে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা এসেছে কিনা। জিওলজিস্ট সে ছিল না, ইজ দ্যাট, জিওলজিস্ট সে ছিল না এই কথাটা এখানে কোথাও বলেছে? জিওলজি নিয়ে তো এখানে বললো। উম না, এখানে জিওলজি রিলেটেড বলেনি। ওয়াজ নট এ জিওলজিস্ট, সেটা পরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে সে জিওলজিস্ট ছিল না। তাহলে চলুন আমরা হচ্ছে পরের প্রশ্নটা সলভ করি, তাহলে আমরা হয়তো নিশ্চয়ই এখান থেকে কয়েকটা অ্যান্সার আমরা পেয়ে যাব। 30 নম্বর প্রশ্নটা এখন আমরা সলভ করতে যাচ্ছি। দ্য সিমিলারিটি বিটুইন, ও এটার অ্যান্সারটা বরঞ্চ 30-এর অ্যান্সারটা বরঞ্চ দ্বিতীয় প্যারাগ্রাফে আসলে আছে। তো আপনারা একটু এবার এটার অ্যান্সারটা কেউ ব্যাখ্যা করতে পারবেন কিনা। দ্য সিমিলারিটি বিটুইন ওয়েগনার্স থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যান্ড মডার্ন ডে প্লেট টেকটনিক্স আর ইনোরমাস। তাহলে এখানে মেইন মেইন ভার্ব কোনটা এই বাক্যে? এনিওয়ান, মেইন ভার্ব কোনটা? হোয়াট ইজ দ্য মেইন ভার্ব? কারণ ওটাকে আমাদের না প্রমাণ করতে হবে। স্যার আর হবে। আর আর এনর্মাস। আর ইনর্মাস। হ্যাঁ, তাহলে এটা যদি আমাদের ইয়েস হয়, তাহলে আমরা প্রমাণ করব যে ইয়েস, এটার মধ্যে সিমিলারিটিটা ইনর্মাস। আর যদি আমরা প্রমাণ করতে, সাবজেক্ট হচ্ছে এটার মানে মেইন ভার্ব হচ্ছে আর, আর সাবজেক্ট হচ্ছে সিমিলারিটিস, আর এর সাবজেক্ট হচ্ছে সিমিলারিটিস। তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে সিমিলারিটিস গুলো ইনর্মাস, অথবা সিমিলারিটিস গুলো আর নট ইনর্মাস। কারণ আপনি যদি হ্যাঁ বা না প্রমাণ করতে না পারেন যেটা ইনর্মাস হ্যাঁ বা ইনর্মাস না, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। তো সিমিলারিটিস ইনর্মাস কিনা আমরা প্লেট টেকটনিকের কথাই যে এই জায়গায় আমরা পড়েছি। তো চলুন এই জায়গাটা আরেকবার আমরা একটু কেটে নিয়ে নিই কি বলেছে। সবাই এবার স্ক্রিনের দিকে তাকাবেন আপনার একটু।
এই জায়গাটুকুর মধ্যে অ্যান্সারটা আছে। চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি, আপনারা চ্যাট বক্সে অ্যান্সারটা লেখার চেষ্টা করবেন এখন। তার আগে সবাই একটু পড়ে নেন কথাগুলোকে। Similarities between Wagner theory and continental drift and modern day plate tectonics are enormous. চলুন আমরা এই প্রশ্নটার পেছনে 1 মিনিট সময় একটু ভেবে নেই। ঠিক আছে, আপনার 1 মিনিট এই অংশটুকু একটু পড়ুন এবং তারপর আমাকে বলুন এটাকে হ্যাঁ বলা যাচ্ছে নাকি না বলা যাচ্ছে, নাকি হ্যাঁ না কিছু বলা যাচ্ছে না। ওকে, সো আমাদের 1 মিনিট পরে আমরা স্টুডেন্টরা সবাই আমরা আলোচনা করলাম যে কোনটা আমাদের অ্যান্সার হবে। আমরা নো অ্যান্সারে পৌঁছলাম কিভাবে, কারণ সিমিলারিটিস কথাটা বলেছিল, সিমিলারিটিস আর ইনর্মাস, আর এখানে আমরা যখন পড়লাম আমরা দেখতে পাচ্ছি প্লেট টেকটনিক্স ইটস মেনি রেসপেক্ট কোয়াইট ডিফারেন্ট। সো কোয়াইট ডিফারেন্ট যেহেতু বলেছে তার মানে অনেকটাই আলাদা। তো আমরা বলতে পারছি যে যেহেতু অনেকটাই আলাদা তাহলে সিমিলারিটিস গুলো ইনর্মাস না। কিছু সিমিলারিটিস হয়তো থাকতে পারে, বাট সিমিলারিটিসটা ইনর্মাস না, কারণ ও বলছে এটা আসলে কোয়াইট ডিফারেন্ট। যে জিনিসটা আপনার থেকে কোয়াইট ডিফারেন্ট তার সাথে আপনার সিমিলারিটিস হিউজ বা ইনর্মাস, এটা আসলে বলা যাবে না। বলবেন যে না এটার সাথে সিমিলারিটিসটা হিউজ না, বরঞ্চ এটার ডিফারেন্ট আসলে অনেক বেশি। এরই সাথে সাথে আমরা আসলে ইয়েস নো নট গ্রিনের 4টা প্রশ্ন শেষ করেছি 2 প্যারাগ্রাফের মধ্যে। আমরা সলভ করছি কেমব্রিজ 18-এর টেস্ট 4-এর প্যাসেজ 3। প্যাসেজ 3 কিন্তু জেনারেলি ঝামেলার হয়। এর পরের প্রশ্নটা আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং এর উপরে। গ্যাপ ফিলিং আমরা কিভাবে সলভ করি সেটা আবার আমরা একটু মনে রাখি। আমরা গ্যাপ ফিলিং যখন সলভ করতে যাই, এটা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যখন আমরা সলভ করতে যাই, এটা জেনারেলি অন্যান্য গ্যাপ ফিলিং এর মতোই আমরা গ্যাপের শব্দটাকে দেখব, এটার কি ধরনের বসতে পারে আর কি, গ্রামাটিক্যাল 4টা প্রশ্ন আছে, এটা একটু আমাদের মাথায় খেলে যাবে দ্রুত। এবং তারপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ওরা যে ক্লু গুলো দিচ্ছে তার মধ্যে থেকে একটা সম্ভাব্য অ্যান্সার আমরা দেখে রাখবো। এটার অ্যান্সারও খোঁজার ক্ষেত্রে আমাদের ল্যান্ডমার্ক ইউজ করতে হবে এবং আমরা ল্যান্ডমার্ক ইউজ করতে পারবো, ল্যান্ডমার্ক ধরে আমরা প্যাসেজে গিয়ে খুঁজে বের করতে পারবো। বাট মনে রাখতে হবে এটার অ্যান্সারটা প্যাসেজের ওয়ার্ড কিন্তু হবে না, এটার অ্যান্সার হবে হচ্ছে এই যে লিস্ট অফ ওয়ার্ডস যেটা দিয়ে দিয়েছে সেখান থেকে। সো গ্যাপ ফিলিং এর সাথে এটা সামান্য একটু পার্থক্য আছে, পার্থক্যটা আরেকবার আমরা আজকে একটু দেখে নিব। হুম, okay. One of the remarkable things about Wagner from a dash is that although he proposed a theory of continental drift, he was not a geologist. এখন এই যে এ দেখছেন এটা আপনার দ্রুত মাথায় খেলে যেতে হবে যে এখানে যে শব্দটা বসবে সেই শব্দটার কিছু কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। এটার 4টা বৈশিষ্ট্য থাকতে পারে, আমরা এই জিনিসগুলো আলোচনা করি, এটা আপনার মাথায় দ্রুত চেক করে যেতে হবে। এখানে যে শব্দটা বসবে অ্যাবাউট ওয়াগনার ফ্রম এ ড্যাশ, মানে অমুক জিনিসের তুলনায় তার যে রিমার্কেবল ব্যাপারগুলো সেগুলো। তাহলে প্রথমত আপনারা খেয়াল করবেন এটার পার্ট অফ স্পিচটা নাউন হবে, এর একটা নাউন হতে যাচ্ছে। এটা হি প্রপোজড পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স মিলিয়ে বলতে পারে, ইজ দ্যাট বলেছে, তাহলে এটা হয়তো প্রেজেন্ট টেন্সে উল্লেখ করা থাকতে পারে, কিন্তু যেহেতু এটা পাস্টের একটা ঘটনা এখানে পাস্টেও মেনশন করে থাকলেও সমস্যা নাই আসলে। এখানে টেন্সটা আজকে ইম্পর্টেন্ট না, কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে টেন্স ইম্পর্টেন্ট থাকবে, যে এখনকার কথা বলছে না অতীতের কথা বলছে, তাতে পরিবর্তনের কথা না। ওর সাথে যে পার্থক্যটা কারো একটা, এটা সবসময় সবসময়ের জন্যই মনে হয় সত্য। তো 3 নম্বরে হচ্ছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে, সবাই সিঙ্গুলার হবে রাইট, যে শব্দটা আমরা বসতে যাচ্ছি সেটা একটা সিঙ্গুলার শব্দ হতে যাচ্ছে। ওকে, আর লাস্ট হচ্ছে এটার প্রথম অক্ষর ভাওয়াল হবে না কনসোনেন্ট হবে, এটার প্রথম অক্ষর কনসোনেন্ট হবে। এই কয়েকটা জিনিস আপনারা অনুমান করতে পারছেন। এবার প্যাসেজে না গিয়ে আপনি এই জায়গা থেকে একবার চেক করে দেখবেন যে এখানকার কোনো শব্দ
আসলে অ্যান্সার হতে পারে কিনা, ইজ দেয়ার এনি পসিবিলিটিজ, এখানকার কোন কোন শব্দ হতে পারে কিনা। তো আমরা একটু চেক করে দেখি, চলুন, যে কোন শব্দগুলোকে আমরা এখানে রাখতে পারি। ওয়েগনার্স ফ্রম এ মডেস্ট ফেম। ফেম মানে হচ্ছে আমাদের, ফেম শব্দটার মানে জানা আছে কারো? এনিওয়ান? ফেম, খ্যাতি বা প্রত্যেকের সুনাম। জীবনের খ্যাতি সুনাম। খ্যাতি, খ্যাতি খ্যাতি, খ্যাতি খ্যাতি ভাই খ্যাতির, আচ্ছা খ্যাতির দিক থেকে পপুলারিটি স্যার। ওয়েগনার্সের, হ্যাঁ, রিমার্কেবল পপুলারিটি হ্যাঁ থিংস জনপ্রিয় অ্যাবাউট ওয়েগনার্স ফ্রম এ মডেস্ট ফেম, না মডেস্ট ফেম থেকে ওর রিমার্কেবল থিংস তো বোঝা যাচ্ছে না, এটা মিললো না আসলে। তো তারপরে আমরা দেখি ভাস্ট রেঞ্জ, ওয়ান অফ দ্য রিমার্কেবল থিংস অ্যাবাউট ওয়েগনার্স ফ্রম এ ভাস্ট রেঞ্জ, না ভাস্ট রেঞ্জ কথাটাও এটা মিলছে না। ফ্রম এ রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট, এই কথাটাও এখানে মিলছে না। রিসার্চ মেথডস, এটা যেহেতু প্লুরাল, সো প্লুরালটা আমাদের অ্যান্সার হবে না। ফ্রম এ সিলেক্ট গ্রুপ, এটা হতে পারে সিলেক্ট গ্রুপের তুলনায় ওদের কোন একটা ইম্পর্টেন্ট দিকের কথা হয়তো বলতে পারে, এটা একটা পসিবল অ্যান্সার হতে পারে। প্রফেশনাল ইন্টারেস্ট হবে না, কারণ এখানে প্লুরাল আছে। সায়েন্টিফিক ডিবেট, সায়েন্টিফিক ডিবেট থেকে, ওকে সায়েন্টিফিক ডিবেটকে আমরা হাতে রাখলাম যেহেতু সায়েন্টিস্ট। হ্যাজার্ডাস এক্সপ্লোরেশন, না হ্যাজার্ডাস এক্সপ্লোরেশনের কথা হতে পারে না আসলে, এখানে পজিটিভ কথা আসলে বলছে, সেটা হবে না। বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ, বায়োগ্রাফারের পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ এটা হতে পারে। ন্যারো ইনভেস্টিগেশন, এটাও হতে পারে। এই চারটা হচ্ছে সম্ভাব্য অ্যান্সার। এখান থেকে আবার আপনি হয়তো কমাতে পারেন, এই সায়েন্টিফিক ডিবেটকে আমরা হয়তো কমিয়ে দিতে পারি না, সায়েন্টিফিক ডিবেটটা ঠিক এটার সাথে মিলছে না। So আপনি তখন হচ্ছে সায়েন্টিফিক ডিবেটকে বাদ দিবেন, বাদ দিলে আপনার কাছে তিনটা অপশন রয়ে যাবে আর কি। সিলেক্ট গ্রুপ থেকে, বায়োগ্রাফার পার্সপেক্টিভ থেকে, ন্যারো ইনভেস্টিগেশন থেকে। এখন প্যাসেজে গিয়ে আপনি যখন পড়ছেন, আপনি খেয়াল করার চেষ্টা করবেন কোথায় বলা আছে যে ও জিওলজিস্ট না, এবং ওই ব্যাপারে মন্তব্যটা আসলে কি, এটাকে কেন সে রিমার্কেবল বলছে, বলে আপনি ম্যাচ করার চেষ্টা করবেন যে এখানকার কোন শব্দটা বসালে ওই থটটা আর কি, যে থটটা ওখানে ও প্রেজেন্ট করেছে সেটার সাথে মিলছে। তো চলুন আমরা প্যাসেজে যাই। জিওলজিস্ট না, এই ব্যাপারে তথ্যটা বা মন্তব্যটা থার্ড প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম। এই জায়গাটুকু তো আমরা একটু পড়ে দেখি। পরের সেন্টেন্স গুলো আর ইম্পর্টেন্ট না, এই একটা সেন্টেন্সই আসলে এখানে ইম্পর্টেন্ট। সো লেটস সি। সবাই একটু পড়ে দেখার চেষ্টা করুন এখানে কি বলা হয়েছে। When I started writing about Wagner's life and work, one of the most intriguing things about him for me was that although he came up with a theory of continental drift, he was not a geologist. যখন আমি লেখা শুরু করি ওয়াগনারের লাইফ এবং ওয়ার্ক সম্পর্কে, ইন্ট্রিগিং মানে ইন্টারেস্টিং বা রিমার্কেবল থিং, রিমার্কেবলের সিনোনিম হচ্ছে ইন্ট্রিগিং। ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট হিম, তার ব্যাপারে, ফর মি, from a dash, was that although he came up with a theory of continental drift, although he proposed a theory, he was not a geologist. তাহলে এই জায়গা পর্যন্ত আমাদের অ্যান্সারটা আছে। প্রশ্ন হচ্ছে অ্যান্সারটা কি হবে। এখানে মিটা কে আসলে? এভরিওয়ান, মিটা বলতে ওরা কাকে বোঝাচ্ছে? হু ইজ মি? হচ্ছে গিয়ে টি গ্রিন কে, মানে রাইটার যে আর কি। রাইটার। আর রাইটার সে কি নিয়ে লিখতে যাচ্ছে আমরা যদি মনে ওনার রাখি, বায়োগ্রাফি, ওয়াঙ্গারের বায়োগ্রাফি। বাবা ওর জীবনী নিয়ে লিখছে, তাই না? লাইফ এন্ড ওয়ার্ক অফ আলফ্রেড ওয়েগনার্স। আচ্ছা, তাহলে আপনাদের এই জায়গায় 31-এ কোন অ্যান্সারটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বলুন? আই। সিলেক্ট গ্রুপ, হ্যাঁ, ন্যারো বায়োগ্রাফার্স ইনভেস্টিগেশন নাকি পার্সপেক্টিভ। বায়োস? অ্যান্সার হচ্ছে বায়োগ্রাফি বায়োগ্রাফার বায়োগ্রাফি পার্সপেক্টিভস, কারণ তার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে। সো ওয়েগনার্স ফ্রম এ বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ, এটাই আমাদের মতে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আসলে হচ্ছে। সবাই একমত? বুঝতে পেরেছি আমরা?
জি স্যার স্যার। কিন্তু স্যার আমি যখন এটা সলভ করতে গেছি স্যার আই রেড দ্যাট লাইন লাইক থাউজেন্ডস টাইম কিন্তু আমি বুঝতেই পারি নাই যে এটা এখন অ্যান্সার হচ্ছে। এখন কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে কোন জায়গা থেকে অ্যান্সারটা আসলো? অ্যান্সারটা আসলো হচ্ছে আহ আমাদের বায়োগ্রাফার্স পার্সপেক্টিভ, মানে হচ্ছে যেটা আমরা মানে ও, মি বলছে যে কথাটা, মিটাই আসলে বায়োগ্রাফার্স পার্সপেক্টিভকে বোঝাচ্ছে। আর আমরা একটু শর্ট হ্যান্ড আগে থেকে করে নেবো, এরকম মার্ক করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার গুলো সিলেক্ট করতে সুবিধা হবে। সো আমরা এইটা আমাদের আর অ্যান্সার আসবে না। আমরা এখান থেকে মাল্টিপল চয়েসের অ্যান্সার পাবো না, মাল্টিপল চয়েসের অ্যান্সার 5 নম্বর প্যারাগ্রাফ থেকে শুরু হয়েছে। হুম। সো আমাদের যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা আরেকটু 32 শেষ করে আবার আমরা মাল্টিপল চয়েসের দিকে যাব। এখানে আমরা কিছু প্রশ্ন রেখে দেব। ওকে, 32 নাম্বারটা এবার একটু চেক করছি। হিজ ড্যাশ ওয়্যার লিমিটেড টু অ্যাটমসফেরিক ফিজিক্স। সো তার কিছু একটা অ্যাটমসফেরিক ফিজিক্স পর্যন্ত লিমিটেড ছিল। তার কিছু একটা লিমিটেড ছিল অ্যাটমসফেরিক ফিজিক্স, এবং অ্যাটমসফেরিক ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম। তার কোন জিনিসটা অ্যাটমসফেরিক ফিজিক্সে লিমিটেড থাকতে পারে? নাউন, রাইট? পাস্ট টেন্সে বলা থাকবে, সিঙ্গুলার হবে না, এখানে প্লুরাল হবে, রাইট? ওয়্যার ছিল না, সো আমাদের এখানে কিন্তু প্লুরাল হবে। হুম। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রেজেন্ট, মানে সিঙ্গুলার, কি বলে, ভার্ব না কনসোনেন্ট হবে, এটা আসলে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে নাউন হবে, পাস্ট টেন্সে তথ্যটা বলা থাকবে, এবং এটা একটা প্লুরাল হবে। তো এবার নিচে যান, দেখেন প্লুরাল গুলোর মধ্যে কোনটা আপনার আসলে অ্যান্সার কাছাকাছি হচ্ছে। এই 32-এর সাথে কোনগুলো মিলতে পারে? প্লুরাল কি কি আছে? এই যে ডি আছে একটা প্লুরাল। স্যার রিসার্চ মেথড। হ্যাঁ, তারপরে একটা প্রফেশনাল ইন্টারেস্ট। আর কোন প্রফেশনাল প্লুরাল ইন্টারেস্ট। আছে? আর কোন প্লুরাল আছে? আর নাই। স্যার আর দুইটাই আচ্ছা, আছে। এই দুইটাই। হ্যাজার্ডাস না, আর কোনটা নেই, তাহলে এই দুটার মধ্যে একটা হবে। And দুটোই সম্ভব হতে পারে। তার রিসার্চ মেথড গুলো আসলে লিমিটেড ছিল অ্যাটমসফেরিক ফিজিক্সে, নাকি তার প্রফেশনাল ইন্টারেস্ট লিমিটেড ছিল অ্যাটমসফেরিক ফিজিক্সে? অ্যাটমসফেরিক ফিজিক্স হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, সো লেটস ট্রাই দ্যাট। অ্যাটমসফেরিক ফিজিক্স, এই যে এখানে, হি ওয়াজ ট্রেন্ড অ্যাজ অ্যাস্ট্রোনমার, পার্সুড এ ক্যারেক্টার ইন অ্যাটমসফেরিক ফিজিক্স। হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের আনসার চলে এসেছে একটা লাইনের মধ্যে। হি ট্রেন। তাই না? আর কিছু কিন্তু অ্যান্সার নাই। হুম, হুম, হুম। এটুকুর মধ্যে অ্যান্সার আছে এভরিওয়ান। He trained as an astronomer and pursued a career in atmospheric physics. এখন সে অ্যাটমসফেরিক ফিজিক্সে কেরিয়ার পার্সু করেছে। এটার সাথে আমাদের অ্যান্সারটা আসলে কোনটা ম্যাচ করছে? প্রফেশনাল ইন্টারেস্ট। প্রফেশনাল এফ ইন্টারেস্ট। হবে স্যার, এফ প্রফেশনাল মিলতেছে, ইন্টারেস্ট। এফ। রিসার্চের কথা তো বলেনি, তাই না? তো কেরিয়ারের সাথে না মিলে না, যাচ্ছে প্রফেশনাল ইন্টারেস্টের সে কথায়। হ্যাঁ, ট্রেন প্রফেশনাল হয়েছে ইন্টারেস্ট। একটাতে আর পার্সেও করছে আর কি ওগুলা। রিসার্চের সাথে এটা মিলছে না, রিসার্চকে আমরা আসলে বাদই দিই। অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রফেশনাল ইন্টারেস্ট। কঠিন লাগছে সবার কাছে? ইজি লাগতেছে। না স্যার, বুঝতে পারতেছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আপনারা বাকিগুলোকে একটু ট্রাই করে দেখবেন। 33, 34, 35, 36 কে আমরা একটু মাল্টিপল চয়েসকে ট্রাই করে আসি, চলুন। মাল্টিপল চয়েসকে একটু ট্রাই করি, কারণ আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। ওকে, মাল্টিপল চয়েসের দিকে একটু যাব। স্যার ক্লাসটা কিভাবে পাবেন? তো অর্ধেক ক্লাস পেয়েছি এর জন্য। আচ্ছা, এই ক্লাসটা পুরোটাই রেকর্ড হচ্ছে, এবং এটা হচ্ছে ইউটিউবে আপলোড হবে। ইউটিউবে আপলোড হওয়ার পর এটা লিংক আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা, যারা জানতে চাচ্ছেন তারা কোন ব্যাচের,
এক্সামিনি গ্রুপের না আপনারা, স্যার তাই না? 109 স্যার। 109 আছে, আমি আপনাদের জি 109 স্যার। ব্যাচের সাথে শেয়ার করে দেবো। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে গেলেও আপনারা লাইভ ক্লাসে প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবেন। যেমন আজকে ক্লাসের শুরুতে আমরা স্যার আলোচনা আপনার করছিলাম স্যার স্যার আপনার চ্যানেলটার ইউটিউব লিঙ্কটা তো স্যার পাইনি আজকে। চ্যানেলের স্যার নামটা ইউটিউব স্যার স্যার ইউটিউব আপনার চ্যানেলের নামে যেটা আমি মান্নান, হ্যাঁ ওইটা তুমি সাবস্ক্রাইব করেছো। হ্যাঁ, ওখানেই আছে, ওখানে লাইভ ক্লাসের যেই প্লে লিস্টটা, ওটাতে গেলেই গত শুক্রবারের ক্লাসটা আর কি, গত শুক্রবারের ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, কারণ ওই দিন আমরা পুরো একটা রিডিং প্যাসেজ আসলে সলভ করেছি সবগুলো কোশ্চেনকে, ফাইনাল এক্সামে কোন অ্যাপ্রোচে সলভ করবো সেই প্যারালাল অ্যাপ্রোচে। ওটা আপনারা গত দিন স্যার। তো ইউটিউবের লিঙ্কটা একটু দিয়ে দিও স্যার। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ইউটিউবের কিছুক্ষণের লিঙ্কটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাল্টিপল চয়েসটা একটু আমরা ট্রাই করে আমি দিচ্ছি, জাস্ট আর 5 মিনিটস। ওকে, তো আমরা একটু মাল্টিপল চয়েসটা একটু দেখে রাখি। হোয়াট ইজ টিমোট গ্রিন ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? খুবই কমন একটা মাল্টিপল চয়েসের প্রশ্ন কিন্তু এটা। হোয়াট ইজ টিমোট গ্রিন ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, অথবা হোয়াট হি সেড অ্যাবাউট ওয়েগনার ইন দ্য সিক্সথ প্যারাগ্রাফ। সে কি করতেছে এবং সে কি বলতেছে। খুবই ইন্টারেস্টিং এবং কমন কিছু প্রশ্ন আসলে। লেটস সি। টিমোট গ্রিন হচ্ছে লেখক, এটা তো আমাদের মনে রাখতে হবে যে লেখক কি করতেছে আসলে। আপনার অন্য জায়গায় দেখবেন হোয়াট ইজ রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। তো দেখি ফিফথ প্যারাগ্রাফটা কি খুব বড় কোনো প্যারাগ্রাফ কিনা, বড় হলে তো ঝামেলা। 1 2 3 4 5, না খুব একটা বড় প্যারাগ্রাফ না। চলুন আমরা দেখি এটা। এই প্যারাগ্রাফটা আপনাদের আসলে পুরোটাই পড়তে হবে। এটা পড়তে হবে আপনাদের, যেহেতু এর আগে আপনারা অন্যান্য অংশগুলো কভার করে আসলেন। এটা আপনাদের আসলে 1 মিনিটের কম সময় পড়তে হবে। 1 মিনিটের কম সময়ের মধ্যে পড়ে এটার অ্যান্সারও আপনাদের বের করে ফেলতে হবে উইদিন 1 মিনিট। এবং এটা আপনারা পারবেন কারণ ততক্ষণ আপনাদের প্যাসেজ সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে। ওকে, সো readers interested in the specific details of Wagner's career will see that he often stopped pursued a given line of investigation, sometime for year or end, only to pick up it later. I have tried to provide guideposts to his rapidly shifting interest by characterizing different phases of his life as career in different science, which is reflected in the title of the chapter. Thus, the index should be a sufficient guide for those interested in a particular aspect of Wagner's life, but perhaps not all of it. My own feeling, however, is that the part do not make as much sense to their own as do all their activities taken together. In that respect, I urge reader to try this experience Wagner life as he lived it, with all his interruptions, changes in mind, and renewed effort, this entitled. এখানে যে জিনিসটা বললো সেটার মানে ডুইং কথাটা, এটা বেশি রেসপেক্টেড হচ্ছে এই জায়গাতে। সে কিছু একটা করতেছে। আই আর্জ দ্য রিডার, আমার মতে এই সেন্টেন্সটা বেশি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। দেখুন আমি কিন্তু শুধু প্রশ্ন পড়ে চলে এসেছি, আমি অপশনস গুলো পড়িনি। তো অপশনস গুলো আমি পড়বো পরে, কিন্তু আমি আসলে দেখার চেষ্টা করছি এখানে সে কি করতেছে। তো সে এখানে কি বলতেছে যে ওয়েগনারের কেরিয়ার হচ্ছে সে প্রায় একটা ব্যাপার স্টার্ট করে ওটার বন্ধ করে দিত, একটা কাজ শুরু করে পরে আবার সেটাকে স্টার্ট করতো। ইন দ্যাট রেসপেক্ট ও আর্জ করতেছে, জোর দিয়ে বলছে রিডারকে যে আপনারা এক্সপিরিয়েন্সটা করার চেষ্টা করেন ওয়েগনার লাইফকে যেভাবে সে লিভ করেছে সেভাবে, সে যেভাবে সে বেঁচে ছিল ওইভাবে, উইথ অল দ্য ইন্টারাপশন, মানে এই ইন্টারাপশন গুলো সহই, এবং মাইন্ড যখন চেঞ্জ করছে সেটা সহ, এবং রিনিউড এফোর্টস সহ। তাহলে আপনি ওইভাবেই বইটাকে পড়েন যেভাবে সে আসলে লিভ করেছে, এই ইন্টারাপশন, চেঞ্জ অফ মাইন্ড, রিনিউড এফোর্ট, এগুলো সবগুলো সহ। হুম তো চলুন এবার দেখি এই কথাটার সাথে মাল্টিপল চয়েসের কোন অপশনটা আসলে আমাদের মিলছে। Describing what motivates him to write this book. ওর মোটিভেশনের কথা লিখতেছে, নট শিওর।
এক্সপ্লেনিং ওয়াই না ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য হোল বুক না বই এটাও পড়ার না সাজেস্টিং ওয়াই এটাও না ওয়েগনার pursued so many different careers এটা indicating তো what আছে aspects of Wagner's life interest him most ডি নাম্বারটা নিশ্চিত ভাবে হবে না বাকি জি তিনটার মধ্যে ডি একটা হতে পারে তিনটার মধ্যে কোনটা তিনটা হবে স্টার হবে। সাজেস্টিং হোয়াই সি 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 আমার মনে হয় এটাকেও বাদ দেওয়া যায় বি আর সি এর মধ্যে একটা হবে সি মেবি স্যার। সি স্যার সি হবে। সাজেস্টিং ওয়াই ওয়েগনার হোয়াই pursued ওয়াগনার সো মেনি স্যার বি হবে স্যার। ওয়াই এর অ্যান্সারটা এখানে আছে কিনা যদি কোনো প্রশ্নের জবাব ওয়াই দিয়ে হয় তাহলে সেখানে রিজনস গুলো লেখা থাকবে বলেন তো দেখি সে কেন বিভিন্ন ডিফারেন্ট ক্যারিয়ার গুলোকে পার্সুট করেছে এই প্যারাগ্রাফ থেকে সেটা বলতে পারছেন কিনা কেন সে বিভিন্ন প্যারাগ্রাফ মানে ডিফারেন্ট ক্যারিয়ার গুলোকে পার্সিউ করেছে তো সে একটা কাজ করে আবার মানে বন্ধ করে করতো দিত এটাই হচ্ছে সে পার্সিউ স্টাক করেছে হয়ে কিন্তু যেত কেন স্টাক হয়ে যেত এটা হচ্ছে সে পার্সিউ করেছে সোমেনি ক্যারিয়ারকে কিন্তু কেন ওয়াই কেন করেছে which is কেন করেছে সেটার কথা বলেনি বরঞ্চ কেন বর্ণনা অ্যান্সার করেছে হয়নি স্যার? বলেন কেন বিভিন্ন বলেন ক্যারিয়ারকে পার্সিউ করেছে তাহলে এটাকে বি হতে পারে এক্সপ্লেনিং ওয়াই ইট ইজ ডিজায়ারেবল টু রিড দ্য হোল বুক I urge the reader to try experience Wagner's life as he lived it with all the interruption, changes in mind and renewed interest. এটা দিয়ে আসলে জি স্যার, বোঝাচ্ছে রিজন এটা হতে পারে। এটা দিয়ে বোঝাচ্ছে যে বইটাকে আপনি মানে এটা তো সে বইটা সো আপনি এক্সপিরিয়েন্স করেন ওয়াগনার লাইফ অ্যাজ হি লিভড ইট এটার মানে হচ্ছে বইটাকে আপনি পড়েন কিভাবে পড়বেন উইথ অল দ্য ইন্টারাপশন সকল ইন্টারাপশন সহই পড়েন সকল চেঞ্জেস ইন মাইন্ড সহ পড়েন এবং সকল রিনিউড এফোর্ট সহই পড়েন মানে আপনি পুরো বইটাকে আসলে পড়ুন কথাটাকে ঘুরাই ভাই বলেছে তো সিটাকে আমি মনে হয় বাদ দেওয়া যাচ্ছে যেহেতু ওয়াই দেয়া নেই এবং আমার মতে বেটার অ্যান্সার হচ্ছে বি সবাই ওকে আমার সাথে জি স্যার এখন ওকে জি আচ্ছা স্যার। ওকে এই জায়গায় এসে এখন আমরা আমাদের রিডিং এর এই অংশটুকুকে শেষ করব রিডিং এর বাকি যে অংশটুকু আছে আমাদের আজকের এই সেশনটার টাইম মানে প্রথম অংশের টাইমটা শেষ হয়ে যাচ্ছে আমরা রাইটিং করবো আর একটু পরের ফেজে বাট রিডিং এর অংশটুকু এখানে শেষ হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো বাকি আছে তার মধ্যে আছে গ্যাপ ফিলিং এর উইথ ক্লুজ এর 33 34 35 36 চারটা এখানেও বোধহয় হ্যাঁ এখানে তিনটা কোশ্চেন আছে 38 থেকে 40 পর্যন্ত বাট এটি অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করবে পরবর্তীতে আছে 6 প্যারাগ্রাফ থেকে আছে আর এখানেও আপনি ল্যান্ডমার্ক গুলো পাবেন সো যেভাবে আমরা প্রথম দুটোকে সলভ করেছি ওই একই অ্যাপ্রোচ আপনারা বাকিগুলোকে সলভ করতে পারবেন এটা ক্যামব্রিজ কত স্যার এটা কেমব্রিজ ছিল কেমব্রিজ 18 টেস্ট 4 প্যাসেজ 3 মানে লেটেস্ট বই যেটা আর কি